রানীমা, ধাত্রীমা, হ্যাঁ রানীমা, আমার ফুটফুটি সন্তান আমি লাভ করতে পেরেছি। হ্যাঁ ধাত্রীমা, মা ডাক হইতে আমি বঞ্চিত হয়েছিলাম, ঠাকুর আমায় কৃপা করেছে। হ্যাঁ মা, বলছিলাম যেমনি ভাবে আমার ছয় ছয়টি সন্তানকে আপনার গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন, আজও সে আপনার গান শুনিয়ে আমার খোকনকে ঘুম পাড়িয়ে দিন। বেশ তাই হবে রানীমা, আমি আপনার সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেব। বেশ। আরে রানীমার কি সৌভাগ্য, এক এক করে ৬৬টি সন্তানকে বিসর্জন দেওয়ার পর ঠাকুর যেন মুখ তুলে চেয়েছি, তাকে আবার মা ডাক ফিরিয়ে দিয়েছি। তাই খোকনকে আমি সুন্দর করে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জুড়ালো, আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জুড়ালো। ও যে চাঁদ উঠে আকাশে, ফুল ফুটে গাছে, আরে চাঁদ উঠে আকাশে, ফুল ফুটে গাছে, আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জোড়ালো, আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জোড়ালো। রানীমা, ধাত্রীমা, এই আপনার খোকন ঘুমিয়ে গেছে। বেশ বেশ। তাই এই ৬৬টির দিন, এই ৬৬টির নিশীতে সারা রাত্রি জেগে থাকতে হয় মা। বেশ ধাত্রীমা, সারা রাত্রি যদি জেগেই থাকতে হয় তাহলে আপনি সারা রাত্রি জেগে থাকবেন। হ্যাঁ বেশ, আমি এই আতুর ঘরের দরজায় রইলাম, আমি সে কি? পাহারায়। আমি যে ভাগ্য বিধাতা, একই আমি সংবাদ পেলাম চিত্রগুপ্ত দ্বারাই যেন ওই চম্পকনগরে চাঁদ সওদাগরের গৃহমাঝারি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো আমার কর্ম, যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তারই ললাতে লিখন লেখা। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব ওই চম্পকনগরে। ওই পদ্মাবতীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রথম আজে, কিন্তু পদ্মাবতী বলে, দাদা আমার কথা মতো লিখন লিখতে হবে ওই বাছারে ললাতে। পদ্মাবতীর কাছে হেরে গেলাম, কেননা তার সঙ্গে আমি ৩ সত্য অঙ্গীকার করেছি বলে তার কথা মতো আমাকে আজকে দিনে ওই নিষ্পাপ বাছারে ললাতে লিখন লিখতে হবে। তাই তো এসেছি আমি আতর ঘরে। এই মুহূর্তে প্রবেশ করে ওই বাছারে ললাতে আমি লিখন লিখব। আহারে কত সুন্দর যেন সন্তান জন্মগ্রহণ করেছে। না জানি এই রাজপ্রাসাদে যদি জন্মগ্রহণ না করত, এই
বাছার আয়ু হতো 100 বৎসর। আজ যেন এই রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছে বলে তার আয়ু হবে মাত্র 12টি বৎসর। ওই আমি লিখিলাম বাছা ললাটে, ওই আমি লিখিলাম বাছার ললাটে, ওই নয় এমন লিখন লিখো আমি কেখন নাইতে পারে আমি, আবার বাছার আয়ু হবে মাত্র 12টি বৎসর। বাছার আয়ু হবে মাত্র 12টি বৎসর। শুধু তাই নয় গো, শুধু তাই নয়, ওই আমার বোন মনসা তারপর কি লিখতে বলেছেন জানেন? যা লিখতে গিয়ে আমার কলম চলতে চাই না। আগে যদি জানতাম তার কথা মতো এই অবাস্তব লিখনখান আমাকে লিখতে হবে বাছারে ললাতে, আমি কিছুতেই তার সঙ্গে আমি 300 অঙ্গীকার করতাম না। 300 অঙ্গীকার করেছি বলে আমাকে লিখন লিখতেই হবে। 12 বৎসর হবে তার আয়ু। তারপর কি করবে জানেন? ওই না 12 বৎসরে দেখো লেখাপড়া করিবে আমি, ওই না 12 বৎসরে দেখো আবার মামিকে হরিবে আমি। দেখছেন আমি যে ভাগ্য বিধাতা। কোন নিজের ভাগিনে ঠাকুর নিজের মামিমাকে হরণ করে? কোনোদিন নয়। কিন্তু দেখেন আমাকে এই লিখন লিখতে হচ্ছে, কেননা ওই পদ্মাবতীকে আমি কথা দিয়েছি, সেই কারণে লিখতে হচ্ছে। এই বাছা নিজের মামিমাকে হরণ করবে। তারপর কি করবে জানেন? ওই না 12 বৎসরে সে বিবাহ করিবে আমি, ওই না বিবাহ বাসর হবে চম্পক নগরে। সে 12 বৎসরে বিবাহ করবে। বিবাহ বাসর হবে চম্পকনগর উজানিনগর মাঝে। আর কি লিখবো? আর যে আমি পারছি না গো লিখতে। কেন আমি ওই অগ্নি পদ্মাবতীকে আমি কথা দিলাম, কেনই আমি তার সঙ্গে 300 অঙ্গীকার করে। ওরে হতভাগ্য সন্তান, তোর মাই এক এক করে 6টি সন্তানকে হারাবার পর অবশেষে তোকে বুকের মাঝে পেয়েছিল। যেই সনকা 6টি সন্তানকে হারাবার পর এক এক করে বুকের পাঁজরগুলো ভেঙে গিয়েছিল, সেই মহারানী সনকা আজকের দিনেও যেন এই সন্তানকে হারাবে। না জানি সেই হতভাগী এই সন্তানকে হারাবার পর পাগলিনী হয়ে এই চম্পকনগর নগরে প্রজাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে। না জানি প্রজাদের কে চিনতে পারবে না।
সে যে সন্তানকে হারাবার পর না জানি পাগলিনী হয়ে যাবে গো। আমি কেমন কেমন করে লিখন লিখব? বিবাহ বাসরে কি হবে? ওই না বিবাহ বাসরে দেখো বংশীবে কাল নাগিনীতে আমি। ওই না বিবাহ বাসরে দেখো বাছাকে বংশীবে আমি। বিবাহ বাসরে দংশন করবে পদ্মার কালিও নাগিনী। এই লিখন লিখলাম আমি বাছার ললাতে। তাহার স্ত্রী প্রতিব্রতা সতী হবে। তাহার স্ত্রী তাহার স্ত্রী প্রতিব্রতা সতী হবে। এই বাছাকে জিয়াবে বলে 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভাসবে। কত লজ্জা ঘৃণা থুক্কার সকলে দেবে, তবু এই বাছাকে ছেড়ে সেই তার ঘরণী কোথাও যাবে না। ভাসতে ভাসতে যাবে ওই কনক দেব পড়ে। এক এক করে 33 করে দেবতার সম্মুখে লজ্জা ঘৃণা পরিত্যাগ করে সে নৃত্য নাচ করে ওই বাছাকে আবার আবার ফিরে পাবে। ওই বাছাকে ফিরে পেয়ে আবার দেশে ফিরবে। এই লিখন আমি লিখলাম এই বাছার ললাতে। ওই না এই লিখন লিখলাম আমি বাছার ললাতে আমি। ওই আমি লিখিলাম বাছার ললাতে। সে কি আমি শুনতে পাচ্ছি কর্ণঘরে যেন পাখিরা যেন গুঞ্জব করছে। তবে কি নিশি প্রভাত হয়ে এলো? ক্ষণকাল পূর্বে পূর্ব আকাশে সূর্য উদিত হবে। না 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 না, একটি বার যদি সূর্য উদিত হয়ে যায় আমি ভাগ্য বিধাতা। সারাটি জীবনের জন্য আমাকে আতর ঘরে থেকে যেতে হবে। তাই মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর থেকে ওই দেখি সদর দরজায় যেন ধাত্রীমা, ওই ধাত্রীমাকে ফাঁকি দিয়ে আমাকে পালিয়ে চলে যেতে হবে। কে কে আতর ঘরে? কে তুমি আতর ঘরে প্রবেশ করেছ? আমি ভাগ্য বিধাতা। বিধাতা? বলতে পারি তুমি কে? আমি ধাত্রীমা। আমি জানতাম। তবে চরণে প্রণাম বিধাতা। আয়ুষ্মতী ভব। ওগো বিধাতা, আজ আমি ধাত্রীমা হয়ে এই জীবনের শেষ প্রান্তে এসে জানি না কোন ভাগ্যের ফলে আমি আপনার সাক্ষাৎ পেয়েছি। সত্যি ধাত্রীমা, সত্যি তুমি সত্যি বলেছ। নিশ্চয়ই কোনো জন্মে তুমি পূর্ণ করেছিলে বলে ভাগ্য বিধাতার সঙ্গে এই আতর ঘরে তোমার সাক্ষাৎ হয়েছে। কিন্তু ধাত্রীমা। বিধাতা, আমি একটি কথা জানতে পারি? বলো। আজকের দিনে এই ৬৬ষ্ঠীর নিশীতে কেনই বা আপনি প্রবেশ করেছিলেন এই আতর ঘরে? তুমি হয়তো জানো না ধাত্রীমা, এই পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। ও তাই আজও এসেছিলাম এই আতর ঘরে ও এই বাছারে ললাতে লিখন লিখতে। তাই বুঝি আপনার লিখন লেখা হয়ে গেছে? হ্যাঁ, আমার লিখিমত শেষ হয়েছে। কিন্তু ধাত্রীমা, তুমি আমার সর্বমুখে কেন? আমার পথ থেকে সরে দাঁড়াও। দেব বিধাতা, কিন্তু যাওয়ার পূর্বে আমার একটি ছোট্ট নিবেদন রাখবেন। এমন কি নিবেদন? যদি রাখবার মতো হয় আমি নিশ্চয়ই রাখবো। আমি তোমাকে কথা দিলাম, আমি নিশ্চয়ই রাখবো। ও দারুণ বিধি রে,
আজি এমনই কি লিখিলে বাছার ললাটে। ধাত্রীমা না না না, এই হতে পারি না। ও দারুণ বিধি রে, এমন কি লিখিলে বাছার ললাটে। ও গো বলো বলো ও বিধাতা, ও গো বলো না আমারে না, এ কি বলছো তুমি? আমি পারবো না, আমি বলতে পারবো না। বিধাতা, আজ যখন জীবনের শেষ প্রান্তে এসে তোমার সাক্ষাৎ পেয়েছি বিধাতা, বলো না আজ এমন কি লিখন লিখেছ ওই বাছার ললাটে। ধাত্রীমা, তুমি হয়তো জানো না, একটি কথা মনে রেখো, আমি বিধাতা পুরুষ, আমাদের কলমে যা উঠে তাই লিখি ওই বাছার ললাতে। আর সেই লিখনের কথা তুমি তুমি সেই লিখনের কথা তুমি কেন আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারি না বিধাতা। আমি তোমার কাছেও পারবো না, পারবো না। বেশ বেশ বিধাতা, আজ যখন আমার এই ছোট্ট নিবেদনটুকু রাখবেন না, কিন্তু ওই লিখনের কথা যদি তুমি আমার কাছে প্রকাশ করে না বলো, তবে আমি কি করব জানো? কি করবে তুমি? ওগো তুমি যদি না বলো বিধাতা, আমি তে জীব পরাণ বাঁধব। ওগো তুমি যদি না বলো বিধাতা, তে জীব জীবন ধারণ। কি বলছো তুমি? হ্যাঁ বিধাতা, আজ যখন তোমার সাক্ষাৎ পেয়ে আমি ওই লিখনের কথা জানতে পারলাম না, বৃথা হয়ে গেল আমার এই ধাত্রীমা জনম। তাই এই জীবন আমি আর রাখতে চাই না। আমার যেদিকে দুটি নয়ন যাবে আমি পথ বেয়ে চলে যাব। আর যদি কোনো সরোবর দেখতে পাই, ওই সরোবরে গিয়ে আমার এই পাপিষ্ঠ প্রাণটুকু আমি বিসর্জন দেব। দাঁড়াও ধাত্রীমা, তুমি কি পাগলিনী হয়ে গেছো? তোমার কি মতিভ্রম হয়েছে? তুমি এই সুন্দর প্রাণটুকু তুমি বিসর্জন দিতে চাইছো? তুমি হয়তো জানো না ধাত্রীমা, তুমি হয়তো জানো না 84 লক্ষ জনি ভ্রমণ করে একটি বাড়ির জন্য মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম যদি তুমি এলায় হারিয়ে ফেলো, না জানি কোনোদিন তুমি এই মানব জন্ম পাবে কিনা। তাই আমি তোমাকে বলি, তুমি এই প্রাণকে বিসর্জন দিও না। চাই না, আমি চাই না বিধাতা, চাই না। এই মানব কুলে জন্ম পেয়ে আমার জন্ম বৃথা হয়ে গেল। কি করব আমি পুনরায় মানব জন্ম পেয়ে? আমি চাই না। হেরে গেলাম, আমি হেরে গেলাম, হেরে গেলাম। সামান্য একটি মানবের কাছে আমি দেবতা হয়ে হেরে গেলাম। ধাত্রীমা, বিধাতা, আমি যদি না বলি তুমি আমার পথ ছেড়ে দেবে না? না। তুমি তোমার প্রাণ বিসর্জন দেবে? হ্যাঁ। বেশ, আমি বলবো, বলবো ধাত্রীমা ওই বাছারে ললাতে লিখনের কথা, বলবো। কিন্তু তার আগে তোমায় বলি ধাত্রীমা, বলো। না জানি সেই লিখনের কথা শুনবার পর
তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বিধাতা, না জানি সমস্ত আকাশটুকু বজ্রাঘাত হয়ে তোমার মস্তকে খসে পড়বে। বিধাতা, না জানি তোমার কান দুটো গম্ভীর হয়ে যাবে। বিধাতা, তাই আমি বলি, তুমি নিজেকে শক্ত করো, আমি বলবো। বেশ। ওই বাছার আয়ু লিখেছি আমি শুধুমাত্র 12টি বৎসর। 12 বছর? শুধু তাই নয়, শুধু তাই নয়, 12 বৎসরে সে লেখাপড়া করবে। সেই 12টি বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, তারপর কি লিখেছি জানো? কি? ইস, আমি কেন বলতে পারছি না, বলতে বলতে যেন আমার জিহ্বাখানা নষ্ট হয়ে আসে। বিধাতা, তারপর লিখেছি আমি 12টি বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ? বিবাহের পর কি হবে জানো? কি? ওই বিবাহ বাসরে ওই বাছাকে দংশন করবে, দংশন করবে। আহ, আমি কেন কেন বলতে পারছি না ধাত্রীমা, কেন বলতে পারছি না? বলছেন? তুমি শুনতে চেও না, তুমি না না, বলো বিধাতা, থামলে কেন? বিবাহ বাসরে সেই বাসাকে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। না বিধাতা, না। আজ কি নিষ্ঠুর হয়ে লিখেছ ওই বাছার ললাটে। ওগো বিধাতা, আমি তোমার দুটি পায়ে ধরি, ফিরিয়ে নাও ওই বাছার ললাটের লিখন। পারবো না, আমি পারবো না ধাত্রীমা। যেই লিখন একবার লিখিবদ্ধ হয়ে যায়, সেই লিখন আমি কোনোদিন কার জন্য ফিরিয়ে নিতে পারি না। বাহ বাহ বিধাতা, বাহ। আজ আপনি বিধাতা হয়ে ওই ফুলের মতো নিষ্পাপ সন্তানের ললাটে লিখন লিখতে গিয়ে আপনারা হস্তকরা কম্পিত হলো না? আপনার হৃদয়টা পাষাণ হয়ে গেল বিধাতা। ঠিকই বলেছো তুমি। বেশ, তুমি কেন আজ পশু পাখি সবাই আমাকে ধিক্কার দেবে, সবাই বলবে ওই বিধাতার প্রাণে কোনো দয়া ময়া নেই, আমার প্রাণ খারাপ পাষাণে নির্মিত করা। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে, হ্যাঁ লিখনের কথা বলবার পর তুমি আমার পথ থেকে সরে বেশ, দাঁড়াবে। এবার আমি পথ ছেড়ে দিলাম। এবার তাহলে আমি আসছি। আসো। কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। অমন করে পিছু হতে ডাকলি কেন? যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। বিধাতা, এমন কি কথা? যেই লিখনের কথা বলেছে আতর ঘরে তোমার কাছে প্রকাশ করে, হ্যাঁ সেই লিখন, সেই লিখনের কথা তুমি যদি কারো কাছে কোনোদিন কার জন্য প্রকাশ করে বলো, সেই দিন তোমার কি হবে জানো? কি হবে? সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। কি? আজ আমি কেন শুনলাম ওই লিখনের কথা? আমি যদি কোনোদিন কোনো মানবের কাছে প্রকাশ করি, প্রকাশ করার সাথে সাথে আমি শিলায় পরিণত হব। কিন্তু না, আমি জেনেছি এই লিখনের কথা আমি কারোর কাছে প্রকাশ করব না। ওই তো যেন পূর্ব আকাশ লোহিত বরণ আকার ধারণ করেছে, আর কিছুক্ষণ পর হয়তো প্রভাত হয়ে আসবে। আমি রানীমাকে জাগিয়ে তুলি। রানীমা, রানীমা, ধাত্রীমা, চেয়ে দেখো, নিশি প্রভাত হয়ে এলো, ষষ্ঠী পুজো করতে হবে, তাই চলো। ধাত্রীমা, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? আজকে আনন্দের দিনে কেন যেন আপনি কাছে। কি হয়েছে আপনার? আমি? হ্যাঁ, কই না তো, আমি কাঁদবো কেন? আমি আতুর ঘরে তো সারা রাত্রি জেগে বসে আছি রানীমা। তাই চলো চলো, ষষ্ঠী পূজার সময় হয়ে যাবে যে, চলো। বেশ। এবার তাই দেখুন, বিহার থেকে এসে
দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে নাচ গান করবেন, তাই দেখুন পামারিয়া। सीताराम सीताराम सीताराम, बड़ी मुश्किल हो गए भैया।